আমরা প্রত্যেকেই এটা জানি যে মৃত্যু হলো জীবনের সবথেকে বড় সত্যি। কেউ একবার জন্ম নিলে তার মৃত্যু অনিবার্য, তবে অনিবার্য জানা সত্ত্বেও মৃত্যুকে কিন্তু আমরা প্রায় প্রত্যেকেই ভয় পাই, কারণ মৃত্যু আমাদের কাছে একটা সম্পূর্ণ অজানা অধ্যায়। এ যেন এমন কোথাও একটা না ফেরার দেশে চলে যাওয়া, যে দেশের সঠিক ঠিকানা আমরা যারা বেঁচে আছি তারা হয়তো সত্যিই কেউ সেভাবে জানি না। আমরা জানি না যে মৃত্যুর পরে ঠিক কী হয়। হ্যাঁ, এই নিয়ে অনেকের অনেক রকম থিওরি, নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স যারা করেছেন তাদের সাক্ষ্য, এরকম আরও অনেক কিছুই আছে। তবে মৃত্যুকে এবং বিশেষ করে মৃত্যুর পরবর্তী অবস্থাকে বিজ্ঞান এখনও সেভাবে বোঝেনি, জানতে পারেনি যে মৃত্যুর পরবর্তী অবস্থা ঠিক কী এবং তখন কি হয়। আর তাই সেরকমই একটা চেষ্টা করতে চেয়েছিলেন ইংল্যান্ডের ফয় এবং বেনেট পরিবার। যেহেতু তাদের ইন্টারেস্ট কমন ছিল, তাই তারা ছিলেন একে অপরের খুবই ভালো বন্ধু। তারা মৃত্যু নিয়ে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন দীর্ঘ 5 বছর ধরে। আর সেই পরীক্ষার ফল হয়েছিল বেশ অন্য রকমের আর খুবই রহস্যময়। চলুন আজ বরং সেই গল্পটাই করি। আমাদের বাংলায় মিস্ট্রি চ্যানেলে আপনাদের স্বাগত। এই চ্যানেলে আমরা সারা পৃথিবীতে অহরহ ঘটতে থাকা বিভিন্ন রহস্যময় কাহিনী নিয়ে গল্প করব। তাহলে শুরু করছি আজকের এপিসোড, জীবন, মৃত্যু এবং অন্য কিছু। সময়টা ছিল 1993 সাল। যে ঘটনার কথা আজ আমি আপনাদের বলবো, সেই ঘটনাটা শুরু হয়েছিল ইংল্যান্ডের নরফোক কাউন্টির স্কুল নামের ছোট্ট একটা গ্রামে। আর সেখান থেকেই এই রহস্যময় এক্সপেরিমেন্টের শুরু। নির্দিষ্ট করে বলতে গেলে দিনটা ছিল 4 অক্টোবর 1993 সাল। রবিন ফয় একজন লেখক, গবেষক এবং প্যারানর্মাল এক্সপার্ট। তিনি ছিলেন নোয়াস আর্ক সোসাইটির প্রতিষ্ঠাতা। এই সোসাইটি প্যারানর্মাল এবং সুপারন্যাচারাল বিষয় নিয়ে গবেষণা এবং তদন্ত করত। রবিন ফয় ছিলেন এই এক্সপেরিমেন্টের প্রধান উদ্যোক্তা। রবিনের সঙ্গে ছিলেন তার স্ত্রী স্যান্ড্রা ফয়, আর ওনাদের সঙ্গে যোগ দেন ডায়ানা বেনেট এবং তার স্বামী অ্যালেন বেনেট। ডায়ানা এবং অ্যালেন বেনেট দুজনেই ছিলেন অভিজ্ঞ মিডিয়াম, এবং তারা সারা জীবন ধরে তাদের মিডিয়ামশিপের সাহায্যে অনেক মৃত মানুষের সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলেন বলে তারা এবং আরও অনেকেই দাবি করেন। তারা 4 জন মিলে শুরু করলেন একটা এক্সপেরিমেন্ট, যার নাম দেওয়া হয়েছিল স্কোল এক্সপেরিমেন্ট। তাদের এই এক্সপেরিমেন্টের উদ্দেশ্য ছিল মৃত্যুর পরে ঠিক কী হয় তার সায়েন্টিফিক প্রুফ, অর্থাৎ বিজ্ঞানসম্মত প্রমাণ খুঁজে বার করা। অর্থাৎ তারা বিশ্বাস করতেন মৃত্যুতেই জীবনের শেষ নয়, বরং মৃত্যুর পরে হয়তো অন্য কোনো একটা কিছু এক্সপেরিয়েন্স শুরু হয়। আর তাই তারা তাদের এক্সপেরিমেন্টের মাধ্যমে এই বিষয়টাকে বিজ্ঞানসম্মতভাবে প্রমাণ করতে চেয়েছিলেন। তারা এই এক্সপেরিমেন্ট করার জন্য একটা জায়গা ঠিক করেছিলেন। সেই জায়গাটা ছিল ফয় পরিবারের 17 শতকের একটা ফার্ম হাউসের সেলার। এই এক্সপেরিমেন্টের সময় ওনারা ভালোবেসেই জায়গাটার নাম দিয়েছিলেন স্কোল হোল। এই সেলারে প্রায় 2 ঘন্টা বা তারও বেশি সময় ধরে একটা সিয়ান্স বা সেশন করা হতো। সিয়ান্স হলো আত্মার সঙ্গে যোগাযোগের একটা পদ্ধতি, একটা মিটিং বলতে পারেন। সাধারণত সপ্তাহে একটা করে সেশন করা হতো, তবে কোনো কোনো সপ্তাহে 1-এর বেশিও সেশন হতো। সম্পূর্ণ অন্ধকার থাকতো সেলারটা, এবং তারা 4 জনে একসঙ্গে বসে এই সেশনটা করতেন। এই সিয়ান্সগুলিকে ভিক্টোরিয়ান যুগের সিয়ান্সের মডার্ন একটা সংস্করণ বলা যায়। তবে সেই পদ্ধতিকে এবং তার থেকে প্রাপ্ত ফলাফলকে তারা বিজ্ঞানের কঠোর দৃষ্টিকোণ থেকে পরীক্ষা করতে চেয়েছিলেন। স্কুল এক্সপেরিমেন্ট কিন্তু 1 দিন 2 দিনের ঘটনা ছিল না, বরং দীর্ঘ 5 বছর ধরে এই এক্সপেরিমেন্ট চলেছিল। 1993 সালে স্কুল এক্সপেরিমেন্টের যাত্রা শুরু হলেও খুব অল্প সময়ের মধ্যে, এমনকি তখন সোশ্যাল মিডিয়ার যুগ না থাকা সত্ত্বেও স্কুল এক্সপেরিমেন্ট মাত্র 2 বছরের মধ্যেই খুব পপুলার হয়ে যায়। আর সেই কারণেই 1995 সালে সোসাইটি ফর সাইকিক্যাল রিসার্চের 3 জন গুরুত্বপূর্ণ মেম্বার, আর্থার এলিসন, ডেভিড ফন্টানা এবং মন্টাগো কিন, তারাও এই এক্সপেরিমেন্টে যোগ দেন। তাদের উদ্দেশ্য ছিল ভালো করে সবকিছু খুঁটিয়ে খুঁটিয়ে দেখা যে এখানে কোথাও কোনো রকমের কোনো জালিয়াতি হয়নি তো। তারাও তাদের মতন করে সবকিছুকে ডকুমেন্টেশন করেন। তারা প্রতিটা পার্টিসিপেন্টকে, প্রতিটা ফার্নিচারকে, সেশনে ইউজ করার প্রতিটা টুলসকে, এমনকি ঘরের দেওয়াল, মেঝে, ঘরের বাইরের, এমনকি বাড়ির বাইরের সব কিছুকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তারপর কনফার্ম করেন যে এই এক্সপেরিমেন্টে কোনো রকমের কোনো জালিয়াতি হয়নি। কিন্তু পাশাপাশি তারা এও বলেন এই এক্সপেরিমেন্টে তারা মৃত্যুর পরের জগতে জানা প্রমাণ পেয়েছেন, তার থেকে বেশি প্রমাণ পেয়েছেন অন্য কিছুর। আর এই অন্য কিছু যে কি, তা আমি আপনাদের আরেকটু পরে বলছি। অন্যদিকে এই স্কুল এক্সপেরিমেন্টের কথা লোকের মুখে মুখে আরও বেশি করে চারিদিকে ছড়িয়ে পড়ল।
বিভিন্ন দেশের মানুষ, এমনকি বিজ্ঞানী থেকে শুরু করে সাইকিক অবধি, বিশ্বাসী থেকে শুরু করে অবিশ্বাসী অবধি সবাই এই এক্সপেরিমেন্টে দলে দলে অংশ নেওয়া শুরু করলেন। স্বাভাবিকভাবেই স্কুল এক্সপেরিমেন্টের কথা আরও বেশি বেশি করে মানুষের মুখে মুখে ঘুরতে লাগলো। সাধারণ মানুষ তখন চারিদিকে এই নিয়ে আলোচনা শুরু করলো। আরও অনেক বেশি লোকজন তখন স্কুল এক্সপেরিমেন্ট নিয়ে বেশি বেশি কৌতূহল দেখাতে শুরু করলো। আর তারা জানতে চাইলেন যে এই স্কুল এক্সপেরিমেন্টটা আসলে ঠিক কি হয় এখানে। আমি জানি আপনারাও নিশ্চয়ই এই কথাটাই ভাবছেন। তাহলে চলুন বরং জেনে নেওয়া যাক সেখানে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের অভিজ্ঞতাটা ঠিক কীরকম হয়েছিল। এই এক্সপেরিমেন্ট কিন্তু একদম প্রথম থেকেই খুব সুন্দরভাবে ডকুমেন্টেড করা হয়েছিল। অর্থাৎ রবিন ফয় এবং তার সহযোগীদের প্রথম থেকেই উদ্দেশ্য ছিল পুরো এক্সপিরিয়েন্সকে সায়েন্টিফিক্যালি কন্ডাক্ট করে তার সঠিক ডকুমেন্টেশনের মাধ্যমে সবার সামনে তুলে ধরা। কিন্তু সেই তুলে ধরার ফলেই হোক কিংবা এই এক্সপেরিমেন্টের যা সব ফলাফল হতে থাকলো তার জন্যেই হোক, এই নিয়ে কথাবার্তা বিতর্ক বাড়তেই থাকলো। ধীরে ধীরে তাদের সেশনে আরও অনেক উৎসাহী মানুষজন যোগ দিতে থাকলো, কারণ এই সিয়ন্সগুলোতে যা যা হচ্ছিল তা সত্যি আনবিলিভেবল ছিল। ছোট ছোট আলোর বিন্দু যা র্যান্ডমলি ঘুরে বেড়াতো, আবার টেবিলের ওপরে নাচত, কখনো ক্রিস্টালের মধ্যে প্রবেশ করে সেখান থেকে চারিদিক আলোর ছটায় ভরিয়ে তুলত। টেবিল নিজে থেকে নড়ত, কখনো শূন্যে ভেসে উঠত, কোনো অদৃশ্য হাতের ছোঁয়া অনুভব করা যেত। কোনো একটা সেশনে আবার কোথা থেকে জানি জলের ছিটে এসে পড়ল কোনো পার্টিসিপেন্টসদের ওপরে। ঘরের মধ্যে অদ্ভুত কড়কড় করে আওয়াজ, গায়ের মধ্যে কোনো অদৃশ্য টোকা কিংবা দূর থেকে বাজনার আওয়াজ, এরকম আরও কত কি। আর তাই এই স্কুল এক্সপেরিমেন্টের বিষয়ে মানুষের আগ্রহও বাড়তে থাকে। আসলে প্রথম দিন থেকেই এই এক্সপেরিমেন্টে অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। আপনাদের হয়তো মনে আছে আমি আগেই বলেছিলাম যে স্কুল এক্সপেরিমেন্ট শুরু হয়েছিল 1993 সালে 4 অক্টোবর। আপনি কি জানেন যে একদম প্রথম দিনই কি হয়েছিল? এই যে আপনারা যে জিনিসটা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই চার্চিল ক্রাউন কয়েনের হঠাৎ আবির্ভাব ঘটেছিল, ঠিক যেন তা অন্য কোনো একটা অজানা স্পেস টাইম থেকে কাট করে নিয়ে সেই জানা স্পেস টাইম অর্থাৎ 4 অক্টোবর 1993 সালের স্কুল সেলারের ভেতরে কেউ পেস্ট করে দিয়েছিল। হঠাৎ করে ঠপ করে এই কয়েনটা ওনাদের সামনে এসে পড়েছিল। কি অদ্ভুত, তাই না? আমি যদিও চার্চিল ক্রাউন কয়েনের একটা রেফারেন্স পিকচার দিলাম ভিডিওতে, অরিজিনাল দেখতে চাইলে অতি অবশ্যই ডেসক্রিপশন বক্স দেখে নেবেন, ওখানে লিংক দেওয়া থাকবে। আগেও বলেছিলাম স্কুল এক্সপেরিমেন্টের সেশনগুলো কিন্তু গতানুগতিক প্ল্যানচার্টের মতন ছিল না। তাদের উদ্দেশ্য ছিল মৃত্যুর পরের সময়কাল নিয়ে বিজ্ঞানসম্মত প্রমাণের খোঁজ করা। আর তাই তারা প্রতিটা সেশনে অডিও রেকর্ডার, অত্যন্ত উন্নত মানের নাইট ভিশন ফটোগ্রাফি ক্যামেরা, ভিডিও ক্যামেরা থেকে শুরু করে তাপমাত্রা মাপার জন্য উন্নত মানের সেন্সর, শারীরিক পরিবর্তন যাতে ধরা পড়ে এরকম সব ধরনের সেন্সর, এই সব কিছুই তারা তাদের এক্সপেরিমেন্টে ইউজ করেছিলেন। ক্যামেরার ফিল্মগুলো ফ্যাক্টরি সিল করা অবস্থায় থাকত, আর সবসময় তা লক করা বক্সে রেখেই পর্যবেক্ষকদের হাতে দেওয়া হতো। অর্থাৎ এক কথায় বলতে গেলে কোথাও কোনো ম্যানিপুলেশন বা সোজা কথায় জালিয়াতির সুযোগ কিন্তু একেবারেই ছিল না। এছাড়া ওনারা ডকুমেন্টেশন করেছিলেন যে স্যার উইনস্টন চার্চিল তাদের এই সেশনে তার বিদেহী সত্তাতে উপস্থিত থাকতেন এবং কমিউনিকেট করতেন। এমনকি তিনি কোনো মিডিয়ামের মাধ্যমে নয়, বরং সরাসরি ইন্ডিপেন্ডেন্ট এনার্জি ভয়েস বা আইইভি কমিউনিকেশনের মাধ্যমেই যোগাযোগ করতেন, এবং তার ফলে স্যার উইনস্টন চার্চিলের নিজস্ব গলার স্বরে তার কথাবার্তা শোনা যেত। এই আইইভি কমিউনিকেশনের ক্ষেত্রে মিডিয়ামের গলার ভয়েস বক্স ইউজ হয় না, বরং বাতাসের মধ্যে থেকে, দেওয়ালের মধ্যে থেকে, সিলিংয়ের থেকে, এমনকি মাটির তলা থেকেও বিদেহী সত্তার গলার আওয়াজ ভেসে আসতে পারে। আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখব, যেখানে স্কুল এক্সপেরিমেন্টের একটা সেশনের মধ্যে স্বয়ং চার্চিলকে কথা বলতে শোনা গেছিল। এবার তা বিশ্বাস করবেন কি করবেন না সে তো আপনার ব্যাপার। যাই হোক, এছাড়াও যারা যারা এইসব সেশনগুলোতে পার্টিসিপেট করেছিলেন তারা প্রত্যেকে এক বাক্যে জানিয়েছিলেন যে সেশন শুরু হবার পরে রুমের টেম্পারেচারের আনইউজুয়াল চেঞ্জ তারা অনুভব করেছেন। এমনকি সেন্সর ডেটা দেখেও তাই জানা গেছে।
আবার ঘরে হঠাৎ করে হাওয়া বইতে শুরু করেছে, এদিকে যেখানে বাইরে থেকে কোনোভাবেই ঘরে হাওয়া ঢোকা সম্ভবই ছিল না। রুমের মধ্যে আলোর আনইউজুয়াল মুভমেন্ট থেকে শুরু করে আলোর মাধ্যমে শব্দ এবং বিভিন্ন ইন্টারঅ্যাকশন হতে দেখা গেছে। আপনি জানলে হয়তো অবাক হবেন, একবার একটা সেশনে 1944 সালের ডেইলি মেলের একটা অক্ষত কপি টেবিলে এসে পড়েছিল। শুধু তাই নয়, এছাড়া প্রাচীন মুদ্রা এবং সোনার গয়নাও হঠাৎ করে টেবিলের উপরে এসে পড়েছিল। ঠিক যেভাবে চার্চিল ক্রাউন কয়েন হঠাৎ করে টেবিলের উপরে পড়েছিল, এইরকমভাবেই শূন্য থেকে থপ করে এসে টেবিলের উপরে পড়েছিল। এছাড়া জলের ছিটা, অদৃশ্য হাতের ছোঁয়া, অদৃশ্য অশরীরী কণ্ঠস্বরও শোনা গেছিল। আর তা কোনোভাবেই মনের ভুল কিংবা মাস হিস্টেরিয়া ছিল না। মানে সাধারণত স্কেপটিকরা যেসব কারণ দেখিয়ে সব কিছুকে নস্যাৎ করে দিতে চায়, এখানে কিন্তু বিষয়গুলো এরকম নস্যাৎ করার মতন বিষয় ছিল না। অডিও রেকর্ডিংও স্পষ্ট গলার স্বর শোনা গেছিল। এমনকি কিছু কিছু পার্টিসিপেন্ট দাবি করেন যে কোনো কোনো ক্ষেত্রে তার নাকি তাদের মৃত কাছের মানুষের গলার স্বরও শুনতে পেয়েছিলেন। এছাড়া ফিল্মে মানে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দুই ক্ষেত্রেই অস্পষ্ট আকৃতি, মুখ, হায়ারোগ্লিফিক নকশা, এমনকি ফেডেড এলিয়েনের মতন চেহারাও দেখা গেছে। আচ্ছা, এখানে একটা কথা বলার আছে, আর তা হলো এই স্কুল এক্সপেরিমেন্ট কিন্তু আর শুধুই স্কুলে সীমাবদ্ধ ছিল না। কোর গ্রুপটা জার্মানি, সুইজারল্যান্ড, স্পেন, নেদারল্যান্ডস, ক্যালিফোর্নিয়া এবং আরও বেশ কিছু জায়গায় এই সেশন কন্ডাক্ট করেছিলেন। মনে আছে আপনাদের বলেছিলাম যে রবিন ফয় এবং তার টিম প্রথম থেকেই সায়েন্টিফিক রিসার্চ এবং এই এক্সপেরিমেন্টের ফাইন্ডিংসের থরো ডকুমেন্টেশন করেছিলেন। যারা আপনারা সায়েন্টিফিক এক্সপেরিমেন্টের বিষয় সেভাবে জানেন না, তাদের বলি, সায়েন্টিফিক এক্সপেরিমেন্টের সবথেকে গুরুত্বপূর্ণ দিক হলো যে তা যেন পরীক্ষার জন্য নির্ধারিত এবং নির্দিষ্ট কন্ডিশনে বারবার করে একরকমভাবেই এক্সিকিউট করা যায় এবং ফলাফল যেন একই বা একই রকমের হয়। আগেও বলেছি যে এক্ষেত্রে প্রথম থেকেই থরো ডকুমেন্টেশন করা হয়েছিল, আর সেই পরীক্ষার পদ্ধতি এবং তার রেজাল্ট এতটাই বিজ্ঞানসম্মতভাবে ডকুমেন্টেড করা হয়েছিল যে তাকে যে কেউ চাইলেই এক্সিকিউট করতে পারতেন। আপনি শুনলে হয়তো অবাকও হতে পারেন যে ইন্টারন্যাশনাল অনেক সেশনে পুরো এক্সপেরিমেন্টকে তদারক এবং সায়েন্টিফিক্যালি অবজার্ভ করার জন্য নাসা এবং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীরাও প্রেজেন্ট ছিলেন। সত্যি বলতে কি, অনেক বড় বড় বিজ্ঞানীরাও এই স্কুল এক্সপেরিমেন্টে যা এক্সপিরিয়েন্স করেছিলেন তাঁরাও মেনে নিতে বাধ্য হয়েছিলেন যে আমাদের জানা জ্ঞানের মাধ্যমে স্কুল এক্সপেরিমেন্টের সব কিছুকে ব্যাখ্যা করা সত্যিই সম্ভব ছিল না। যেমন ক্যালিফোর্নিয়ায় একটা সেশনে একজন নেটিভ আমেরিকান ক্যারেক্টারের আবির্ভাব ঘটেছিল বলে শোনা যায়। তিনি এসে নেচেছিলেন, গেয়েছিলেন, তার নাচের তালে তালে কোনো অদৃশ্য জায়গা থেকে ড্রামের আওয়াজ ভেসে আসছিল। এরপরে কিছু অবজারভারদের তাদের নাম ধরে ডাকা হয়েছিল, কিন্তু ডাবল ব্লাইন্ড ট্রায়ালের মাধ্যমে এই এক্সপেরিমেন্ট করা হচ্ছিল বলে স্কুল গ্রুপের কেউই কিন্তু তাদের পরিচয় জানতেন না। ইন্টারন্যাশনাল সেশনগুলোতে তাবর তাবর বিজ্ঞানীরা যেমন ডক্টর উলফ ইসরায়েলসন, ডক্টর হান্স পিটার স্টুডার, ডক্টর থিও লোচার, ডক্টর আন্দ্রেয়াস লিপটায় ওয়াগনার এবং ডক্টর পাল কুর্থির মতন বিজ্ঞানীরা অংশ নেন। যা যা সব অতিলৌকিক ঘটনাগুলো ঘটে তা বড় বড় বিজ্ঞানীদেরও অবাক করে দেয়। যদিও কিছু বিজ্ঞানী এবং অবিশ্বাসীরা স্কুল এক্সপেরিমেন্ট এত রিজিড কন্ডিশনে করা সত্ত্বেও আরও কঠোরতার দাবি জানান। অন্যদিকে বেশ কিছু বিজ্ঞানীদের উপস্থিতিতে একবার একটা সেশনে একটা ক্রিস্টাল শূন্যে উঠে কিছুক্ষণ স্থির থেকে তারপর ধীরে ধীরে নেমে এসে একটা পাইরেক্স দিয়ে তৈরি বাটিতে বসে। ডক্টর আর্থার এলিসনকে যখন সেই ক্রিস্টালটাকে তুলতে বলা হয়, তিনি তা তোলেন, কিন্তু দ্বিতীয়বার তিনি যখন আবারও সেই ক্রিস্টালটাকে তোলার চেষ্টা করেন, তখন তার হাত ক্রিস্টালের মধ্যে দিয়ে চলে যায়। মনে হয় যেন ক্রিস্টালটার কোনো অস্তিত্বই নেই। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনা আমাদের চেনা জানা বিজ্ঞানের ধারণা দিয়ে ব্যাখ্যা করা একেবারেই অসম্ভব, আর তাই তা নিয়ে যথেষ্ট আলোচনা হয়। আচ্ছা, আপনাদের কি মনে আছে সেই যে বলেছিলাম 1995 সালে সোসাইটি ফর সাইকিক্যাল রিসার্চ এই স্কুল এক্সপেরিমেন্টে অ্যাজ অ্যান অবজারভার হিসেবে পার্টিসিপেট করেছিল? সেই সোসাইটির তরফ থেকে যে 3 জন ছিলেন, আপনারা তো তাদের নাম আগেই শুনেছেন, তবুও আরও একবার মনে করাই, কারণ এখানে আমি এবার তাদের পরিচয় আর তারা যে অন্য কিছু খুঁজে পেয়েছিলেন তার কথা বলবো। তো সেই 3 জন হলেন ডক্টর আর্থার এলিসন, তিনি ছিলেন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রফেসর, ডক্টর ডেভিড ফন্টানা, তিনি ছিলেন মনোবিজ্ঞানের প্রফেসর, আর ছিলেন ডক্টর মন্টাগু কিম, তিনি ছিলেন কৃষি প্রশাসনের একজন বিশেষজ্ঞ। তারা 1995 সালের অক্টোবর মাস থেকে শুরু করে 1997 সালের অগস্ট মাস পর্যন্ত 18টিরও বেশি সেশনে অংশ নেন।
প্রতিটা সেশনে তারা নিজেরা উপস্থিত থাকতেন এবং তাদের অবজারভেশনের ভিত্তিতে 1999 সালে সোসাইটি ফর সাইকিক্যাল রিসার্চের প্রসিডিংসে দ্য স্কুল রিপোর্ট নামে 450 পাতার একটা ডিটেলড রিপোর্ট তারা পাবলিশ করেন। এই রিপোর্টটা স্কুল এক্সপেরিমেন্টকে একটা নিউট্রাল এবং ইন্ডিপেন্ডেন্ট অ্যাঙ্গেল থেকে অ্যানালাইজ করে এবং কিছু ইম্পর্টেন্ট কনক্লুশন ড্র করে। তারা এই রিপোর্টে খুব স্পষ্টভাবে জানান যে তারা সরাসরিভাবে কোনো রকমের কোনো জালিয়াতি বা প্রতারণার কোনো প্রমাণ পাননি, কিন্তু তারা এটাও বলেছেন যে তারা এক্ষেত্রে মৃত্যুর পরে জীবনের প্রমাণ পাননি, কিছু ব্যতিক্রম ছাড়া। তবে তারা কনফার্ম করেছেন ইন্টেলিজেন্ট ফোর্সেস বা বুদ্ধিমান শক্তির অস্তিত্বের, কিন্তু তারা এই শক্তির সোর্স যে কী হতে পারে তা নিয়ে কোনো সঠিক ধারণা দিতে পারেননি। তারা বলেছিলেন যে এই শক্তি মানুষের মনের অজানা শক্তিও হতে পারে, এই শক্তি কোনো মৃত ব্যক্তির থেকেও আসতে পারে, আবার এই শক্তি অন্য কোনো ডাইমেনশন থেকেও আসতে পারে। অর্থাৎ শক্তির অস্তিত্ব প্রমাণিত হলেও সেই শক্তির সোর্স যে কী তাই নিয়ে কিন্তু সোসাইটি ফর সাইকিক্যাল রিসার্চের প্রতিনিধিরা কিছুই কনফার্ম করে বলতে পারেননি। কিন্তু তারা এটাও বলেছিলেন যে আমরা এমন ঘটনার সাক্ষী হয়েছি যা আমাদের বর্তমান বিজ্ঞানের জ্ঞান বুদ্ধি দিয়ে বোঝা সম্ভব না। এই শক্তিকে টিম অফ মেনি মাইন্ডস বলে মেনশন করেছিল স্কুল গ্রুপ। এমনকি সোসাইটি ফর সাইকিক্যাল রিসার্চের তরফ থেকে দেওয়া রিপোর্টেও বলা হয়েছিল যে তারা কালেকটিভ ইন্টেলিজেন্সের প্রমাণ পেয়েছেন, যা হয়তোবা কোনো ইন্টারডাইমেনশনাল অস্তিত্ব। আর এই দলের মধ্যেই ছিলেন স্যার উইনস্টন চার্চিল থেকে শুরু করে মানু নামের কোনো স্পিরিচুয়াল গাইড এবং আরও অনেকে। এমনকি মানু এও দাবি করেছিলেন যে তিনি 1952 সালের সিআইএর কোনো একটি প্রজেক্টে ডিরেক্টলি বেশ কিছু গাইডেন্সও প্রোভাইড করেছেন। মানুর কথা ইন্ডিপেন্ডেন্ট এনার্জি ভয়েসের থ্রু ডিরেক্ট ভয়েস কমিউনিকেশনেই হতো, অর্থাৎ কোনো মিডিয়ামের মাধ্যমে নয়, বরং সরাসরি শুনতে পাওয়া যেত। মানুর বার্তা ছিল ফিলোসফিক্যাল এবং স্পিরিচুয়াল। তিনি বলতেন, তোমাদের কাজ মানবজাতির চেতনাকে বিবর্তনের মধ্যে দিয়ে আরও উন্নততর করে তুলবে। জীবন এবং মৃত্যুর মধ্যে কোনো সীমানা নেই। চেতনার মধ্যে দিয়ে যদি একে বোঝো তাহলে দেখবে যে চেতনা সীমাহীন। তিনি এও বলতেন যে তিনি এবং তার গ্রুপ, অর্থাৎ সেই টিম অফ মেনি মাইন্ডস, অন্য ডাইমেনশন এবং অন্য সময় থেকে এসেছেন এবং তাদের লক্ষ্য হল মানুষকে অতি প্রাকৃত, সময়, ইন্টারডাইমেনশনাল কমিউনিকেশন, কনশিয়াসনেস এই সব কিছু নিয়ে প্রকৃত জ্ঞান দান করা। এই স্কুল এক্সপেরিমেন্ট 1993 সালের 4 অক্টোবর শুরু হয়ে দীর্ঘ 5 বছর ধরে চলেছিল, কিন্তু 1998 সালের 6 নভেম্বর হঠাৎ করে এই এক্সপেরিমেন্ট বন্ধ করে দেওয়া হয়। ওই দিনই ছিল স্কুল এক্সপেরিমেন্টের লাস্ট সেশন। বলা হয় যে আরও অ্যাডভান্সড এন্টিটিস বা ফিউচার ইনভেস্টিগেটর তাদের সেশনে ইন্টারফেয়ার করে এবং তাদের ইন্টারফেয়ারেন্সের জন্য টিম অফ মেনি মাইন্ডসের সঙ্গে তাদের যোগাযোগে বাধা পড়ে। এই অ্যাডভান্সড এন্টিটিস তাদের জানায় যে স্কুল এক্সপেরিমেন্টের ফলে ইন্টারডাইমেনশনাল টাইম ওয়েভ প্যাটার্ন তৈরি হচ্ছিল, যা স্পেস টাইমের ফান্ডামেন্টাল নিয়মকে লঙ্ঘন করছিল। ফলত এই অ্যাডভান্সড এন্টিটিদের নির্দেশে তাদের এই এক্সপেরিমেন্ট বন্ধ করে দিতে হয়। তবে এতদিন ধরে চলা একটা এই ধরনের এক্সপেরিমেন্ট, পাশাপাশি নাসা, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির বড় বড় বিজ্ঞানী, আরও অনেক জ্ঞানীগুণী মানুষ পৃথিবীর এত দেশে এই এক্সপেরিমেন্টকে কন্টিনিউ করা, প্রথম থেকে ডিটেলড ডকুমেন্টেশন করা, এত কিছুর পরেও যথারীতি অবিশ্বাসী এবং কঠোর সমালোচকরা এক্ষেত্রেও সমালোচনা করা, সব কিছু মিথ্যে, ভুয়ো এসব বলা বাদ দেয়নি। তবে সেই বলাগুলো সত্যি বলতে সব ক্ষেত্রেই একই রকম হয়, তাই আলাদা করে আর সেসব বললাম না, কারণ ভিডিওটা অলরেডি বেশ লম্বা হয়ে গেছে। তাহলে আজ এই পর্যন্তই। আপনার মূল্যবান মতামত জানাবেন। দেখা হচ্ছে পরের এপিসোডে আরও একটা রহস্য কাহিনী নিয়ে। ভালো থাকবেন।